এমন একজন নেতার সম্পর্কে একটি বই বেরিয়েছে। এটা একটা ইউনিক ইন বাংলাদেশ কালচার, ইন বাংলাদেশ পলিটিক্স। কারণ এই নেতা তিনি দেশে নেই। তিনি প্রায় 17 বছর হবে না, প্রায় 17 বছর আগেই তিনি নির্বাসিত হয়েছেন এবং নির্বাসনের থেকে তিনি কাজ করেছেন। নিন্দুকেরা, তার সমালোচকেরা এবং রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা বলতো তারেক রহমান সাহেব কোনোদিনই সফল হতে পারবেন না। এবং পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা যায় যে প্রবাসের থেকে একটা আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া, এটা খুব কম দেখা গেছে। হ্যাঁ, দেখা গেছে আপনার হো চি মিন, তিনি ফ্রান্সে ছিলেন, সেখান থেকে তিনি ভিয়েতনামের বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। ইরানে খোমেনি তিনি নেতৃত্ব দিয়েছেন বিদেশে থেকে। বাংলাদেশের ইতিহাসের খুব বেশি নেই। নেতাজি সুভাষ বসু চলে গিয়েছিলেন কিন্তু সফল হতে পারেননি, বাইরে গিয়ে যুদ্ধ পরিচালনা করার চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু আমাদের এই নেতা যারা তারেক রহমান, তিনি যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন এমন একটি সময়ে যখন আমাদের নেত্রী, যার উপরে আমরা সবসময় বিশ্বাস করতাম, আস্থা রাখতাম, তিনি নির্বাসিত হয়ে তিনি কারাগারে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। ঠিক সেই সময় তিনি আমাদের সামনে এসেছেন। আমি এই জন্য কথাটা বলছি যে আমি নিজে সবচেয়ে বেশি এটা আপনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, কারণ আমি তখন মহাসচিবের দায়িত্ব পালন করছি। এটা যে কত কঠিন কাজ ছিল যে পুরো একটি দলকে তার মূল নেতার অনুপস্থিতিতে পুরোপুরি ভাবে সংঘবদ্ধ করে ফেলা অল্প সময়ের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব করতে পেরেছেন। আমরা এই গুণটা তার অনেক আগেও দেখেছি, যখন তিনি দেশে ছিলেন এবং আমরা সরকারে ছিলাম, দেশের যখন প্রধানমন্ত্রী, সেই সময় তিনি কতগুলো কাজ শুরু করেছিলেন। একটা কাজ করেছিলেন যেটা রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি লক্ষ্য করলাম, যে তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রতিটি জেলায় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করবেন, যেটা বিএনপির মতো দলে আপনার খুব একটা কঠিন ব্যাপার ছিল। অর্থাৎ প্রতি ইউনিয়ন থেকে তিনি 5 জন করে প্রতিনিধি আনবেন এবং সেই জেলায় পুরো একটা আপনার একটা সম্মেলন হবে। সারাদিন তিনি সেখানে থাকবেন, সেখানে থেকে তিনি একদম তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের মতামত জানবেন। সেই হিসাবে তিনি তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এবং যে পথটা তিনি অবলম্বন করলেন তা হচ্ছে ঠিক তার পিতার মতো। অর্থাৎ দুপুরে খাবার দেওয়া হবে, লাঞ্চ দেওয়া হবে। সেই লাঞ্চ কি হবে তিনি বলে দিলেন, সেই লাঞ্চটা হবে ভাত, ডাল আর একটা মাছ অথবা আপনার গোস্ত, গরুর মাংস হলে ভালো হয়, এইভাবে। অর্থাৎ কোনো আপনার আড়ম্বর থাকবে না, কোনো বাড়াবাড়ি থাকবে না। এই কাজটা তিনি তখন শুরু করেছিলেন। এরপরে আমি তখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। আমাকে তিনি একদিন হঠাৎ করে ডাকলেন, ডেকে বললেন যে আমি ফারাদ মাজারের সঙ্গে একটু কথা বলতে চাই। কেন? বলে তিনি কৃষি আন্দোলন করছেন, নয়া কৃষি আন্দোলন ছিল তার, সেই নয়া কৃষি আন্দোলন আমি দেখতে চাই এবং আমি বুঝতে চাই যে তিনি কি করছেন। আমার মনে আছে আমি ফারাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ফারাদ ভাই যে দেলদুয়ার, টাঙ্গাইলের দেলদুয়ারে তার একটা এই ধরনের একটা আপনার আন্দোলন আছে, যেখানে আমি তাকে নিয়ে গেলাম। সারাদিন তিনি সেখানে থাকলেন, মাঠে গেলেন, দেখলেন এবং সেখানকার যে কর্মকাণ্ড সেটা দেখলেন, কৃষকদের সঙ্গে সকলের সঙ্গে তিনি কথা বললেন। এরপরে আমি দেখলাম যে তারেক রহমান সাহেব ছাত্রদের নিয়ে তার যে সম্মেলন, এটা নিয়ে তিনি চলে গেলেন কক্সবাজারে। তার পিতা জিয়াউর রহমান সাহেব এই ছাত্রদের নিয়ে, মেধাবী ছাত্রদের নিয়ে, সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের যারা প্রথম 5 জন, সেই 5 জনকে নিয়ে তিনি সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন। বিরোধীরা সবসময় সেটাকে বলে, বিশেষ করে আমাদের মহারানী হাসিনা বলতেন যে ছাত্রদের নিয়ে তিনি ভ্রমণে গিয়েছিলেন। বেসিক্যালি ওটা ছিল তার সুদূর প্রসারী চিন্তা থেকে আসা।
তিনি তখনই বুঝেছিলেন যে শুধু দেশের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে দেশকে রক্ষা করা যাবে না, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য সমুদ্রের সম্পদকে আহরণ করতে হবে। বেসিক্যালি সেখানেই তিনি সমস্ত সমুদ্র বিশেষজ্ঞ, ভূ বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে তিনি মেধাবী ছাত্রদের নিয়ে তিনি সেখানে উঠলেন। আমি জানি না আপনাদেরকে মধ্যে এখানে কেউ আছেন কিনা, এখনো আপনি বাংলাদেশে বহু মেধাবী ছাত্র পাবেন যারা এখন কেউ সেক্রেটারি হয়ে গেছেন, কেউ পিএইচডি করেছেন, কেউ বিশ্ববিদ্যালয়ে আছেন, কেউ বাইরে আছেন। তারা সেই ভ্রমণের কথা তারা বলতে পারে না, কারণ ওইখানে গিয়ে তারা জেনেছে যে সমুদ্র কি, সমুদ্রের মধ্যে কি আছে, কি সম্পদ কি আছে, তারা সেখানে গিয়ে জানতে পেরেছেন। এই যে সুদূর প্রসারী চিন্তা, এই যে ভবিষ্যতের অনেক দূরে দেখা এবং একটা অসাধারণ সাংগঠনিক দক্ষতা, এটা তিনি তার পিতার কাছ থেকে পেয়েছিলেন। তার পিতাও প্রথম যখন তিনি রাজনীতিতে আসলেন, এসে প্রথম যে ক্যাবিনেট তিনি তৈরি করেছিলেন, সে ক্যাবিনেটটা ছিল, আমরা বলছি ওটাকে গ্যালাক্সি অফ ইন্টেলেকচুয়ালস, অর্থাৎ দেশের সবচেয়ে মেধাবী লোকজনদের নিয়ে তিনি তার সেই ক্যাবিনেট তৈরি করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব আজকে ঠিক একইভাবে দেশের সমস্ত মেধাবী লোকজনদের সঙ্গে নিজে যোগাযোগ করছেন এবং তাদের কাছ থেকে তিনি জানার চেষ্টা করছেন যে দেশকে কিভাবে ভবিষ্যতে আমি সামনের দিকে নিয়ে যেতে পারবো। আজকে এখানে এহসান আছে। এহসান তার একটা বিশেষ ভূমিকা পালন করেছে। সেই ভূমিকাটা ছিল যে আমাদের মতো পুরনো প্রজন্মের ওল্ড হ্যাগার্সদের সঙ্গে আজকের প্রজন্মের একদম ইয়াংদের একটা সংযোগ স্থাপন করা। এবং যখন আন্দোলন শুরু হয়েছে সেই সময় থেকে এহসান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। অ্যানিরা তো অত, মানিরা এখন ইয়াংই আছে বলা যায়, কিন্তু আমাদের সঙ্গে সেই যোগাযোগ স্থাপন করেছে এবং সেই যোগাযোগের মাধ্যমে সে আমাদের একটা যোগসূত্র স্থাপন করেছিল এবং তখন থেকে আমরা কিন্তু একসাথে কাজ করেছি। আজকে এখানে আদর্শের যে প্রকাশক, তিনি, তাকে দেখে মনে হলো যে তিনি আমার বাসায় একবার এসেছিলেন, রিমেম্বার প্রপারলি, এবং যখন তার একটি বই ছাপানোর কারণে তাকে এখানে এই বইমেলাতেই তাকে আপনার স্টল দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছিল। সেই বইটি ছিল আজকের ইয়াং জেনারেশনের অনেকের কাছে অত্যন্ত প্রিয়, ফার্ম আব্দুল সালাম, আমার জামাতা। ওই বই ছাপানোর কারণে তাকে এখানে স্টল দেওয়া হয়নি। জিয়া হাসানের বই অবদায় ছিল সেখানে, তাই না? তো এই যে বিষয়গুলো আমি এই জন্য বলছি যে আসলে এটা একটা অসাধারণ, একটা অসাধ্য সাধন হয়েছে। আমরা যারা দীর্ঘ 15 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি, অনেক অত্যাচার, নির্যাতন, নির্বাসন সয়েছি, তাদেরকে একদম কোণঠাসা করে দিয়ে প্রায় শেষের দিকে নিয়ে গিয়ে উনি ধারণা করে নিয়েছিলেন যে বাহ, জিতেই গেলাম বোধহয়, আর আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমি ক্ষমতা থেকে কোনোদিনই যাব না। কিন্তু তারেক রহমান সেই মুহূর্তে এই ইয়াংদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন, তাদেরকে সবসময় পরামর্শ দিয়েছেন, কথা শুনেছেন, কি করা দরকার সেই কাজগুলো করেছেন। আমরাও তাদের সঙ্গে সেই কাজগুলো করার চেষ্টা করেছি। আজকাল অনেকে সেগুলো ভুলেই যায় বোধহয়, নাকি আমি জানি না, এখানে বলতে পারবে, আজকালকার ছেলেদের কথা বলতে পারবো না। তো এই অবস্থা থেকে কিন্তু আমরা সবাই এই জায়গায় এসেছি। আজকে এখন এই মুহূর্তে তারেক রহমান সাহেবের প্রত্যেকটি বক্তব্য আপনারা লক্ষ্য করেন, প্রতিটি বক্তব্য হচ্ছে গঠনমূলক, কনস্ট্রাকটিভ, কোন বিভক্তি সৃষ্টি করা নয়, কোন অস্থিরতা সৃষ্টি করা নয়, নতুন কোন ইস্যু তৈরি করে ক্রাইসিস সৃষ্টি করা নয়, একটা ইউনিটি, গোটা জাতির একটা ঐক্য সৃষ্টি করে গণতন্ত্রে যাওয়ার পথকে সুগম করার কথা তিনি বলছেন প্রতি মুহূর্তে, প্রতিদিন, সপ্তাহে। এটা আজকে খুব সচেতন ভাবে কেউ কেউ চেষ্টা করছেন এই বিষয়টাকে ভেঙে দেওয়ার, কেউ কেউ চেষ্টা করছেন দেশে অস্থিরতা এবং একটা, আমি সোজা কথা বলি, এনার্জি তৈরি করার, একটা নৈরাজ্য সৃষ্টি করবার, এবং তারা অনেকাংশে সফল হচ্ছে বিভিন্ন জায়গায়, যে কথাটা এসানও বলেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে ওই জায়গাটাকে সচেতন ভাবে এড়িয়ে আমরা যেন জনগণকে সঠিক পথে নিতে পারি। আমি গতকাল যে খুলনায় যে ঘটনা ঘটেছে,
আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমি এটা নিন্দা জানাই এবং সেই সঙ্গে এটাও আমি প্রত্যাশা করি যে সুষ্ঠু তদন্ত করে দেখা দরকার যে কারা এগুলো ঘটিয়েছে। এই বিষয়টা অবশ্যই হওয়া দরকার, কারণ আমরা যেটা দেখছি সোশ্যাল মিডিয়াতে পরের দিকে এসছে যে শুরুটা কাকে দিয়ে হলো। গণতন্ত্রের কথা বলবেন অথচ আমার মত প্রচার করতে গেলে আপনি সেখানে আটকাবেন, আর তারা তাদের মতামতকে তখন তারা শক্তি প্রয়োগ করবে এবং একটা শিশুকে পর্যন্ত তারা বেদম প্রয়োগ করতে এত দ্বিধাবোধ করবে না। এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু কখনোই বড় কিছু মহৎ কিছু করা যাবে না। যারা তারেক রহমান সাহেব আমাদের নেতা, আমাদের আশা এবং এখনকার দিনে আমাদের ভরসা, আমরা সবাই অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য। আমার মনে পড়ছে একটি কথা, যে কথাটা বাংলাদেশে আরেকবার এইরকমই মানুষ অপেক্ষা করেছিল একজন নেতার জন্য। সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের জন্য অপেক্ষা করেছিল 10ই জানুয়ারিতে উনি যখন নামলেন তার আগের মুহূর্তে। আমরা কোনোদিন আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগের মতকেও বিশ্বাস করি নাই, যুদ্ধ করেছি, কিন্তু তার উপর আস্থা ছিল না আমাদের। আমরাও সেদিন এই রেসকোর্স ময়দানে এসে হাজির হয়েছি, আমাদের মধ্যে এই আশা ছিল যে তিনি আসলে দেশের বোধহয় সমস্যাগুলো কেটে যাবে এবং একটা সত্যিকার অর্থেই একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা তো হয়নি, সেটা আরো ভয়ঙ্কর ভাবে একদলীয় শাসন ব্যবস্থায় চলে গেছে। তো এইভাবেও কিন্তু এখন আমরা অপেক্ষা করছি যারা তারেক রহমান সাহেবের জন্য, এবং আমাদের বিশ্বাস যে তারেক রহমান সাহেব যখনই আসবেন এই দেশে পা রাখবেন, দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে। এবং তিনি ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন, এই জাতিকে নেতৃত্ব দেবেন। কারণ আমি এর মধ্যে 2বার তার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করেছি, ওয়াশিংটনে তার সঙ্গে কথা হয়েছে, এবং আমার স্থির বিশ্বাস জন্মেছে যে আমরা সত্যিকার অর্থে সঠিক নেতৃত্বে জাতি যাচ্ছে, যিনি আমাদেরকে পথ দেখাতে সক্ষম হবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আদর্শের যিনি পাবলিশ করেছেন এই বইটা, এবং আমি আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং ডক্টর পাভেল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তারা একটা উপযুক্ত সময়ে এই বইটি পাবলিশ করেছেন। এটা এই মুহূর্তে এই বইটার খুব দরকার ছিল, প্রয়োজন ছিল। আরেকটা অনুরোধ আমি তাদেরকে করব যে তারেক রহমান সাহেবের যতগুলো ভাষণ, বক্তৃতা, বক্তব্য এই সময় বেরিয়ে এসেছে, এই প্রতিটি বক্তব্যকে আগে এবং পরে নিয়ে তারা অতি দ্রুত একটা সংকলন তৈরি করতে পারেন কিনা, যেটা শুধু আমাদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা কাজে লাগবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ড অতিক্রম করছি। এই ট্রানজিশনাল পিরিয়ডটা অতিক্রম করতে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়, মাঝে মাঝে বলেই ফেলি যে ভেবেছিলাম হাসিনা পালিয়ে গেল, চলে গেল, এখন বোধহয় একটু শান্তিতে ঘুমাবো, শান্তিতে থাকবো, আর ঝগড়াঝাটি করতে হবে না, কথাও কারোর বিরুদ্ধে কিছু বলতে হবে না। কিন্তু বিধিবাম আমাদেরকে আবার কথা বলতে হচ্ছে, আবারও আমরা ভাবছি যে কবে আবার কবে তুলে নিয়ে যাবে, নোবডি নোস। কিন্তু এইবার আমার বিশ্বাস যে আমাদের ইয়াং জেনারেশন যেভাবে এগিয়ে এসছে, আমাদের ছাত্রদল যেভাবে এগিয়ে এসছে, আমাদের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে এগিয়ে আসছে, তাতে করে এই ঐক্য আরো সুদৃঢ় হবে এবং এখানে কেউই আমাদেরকে ভিন্ন পথে পরিচালিত করতে পারবে।